এই বাংলাদেশের যে ক্ষমতা কাঠামোর যে জায়গা, এতদিন এই জায়গাটা ধরেন সমন্বয় পরিচয়ে অনেককে গুরুত্ব দেওয়া হয়েছিল, মনে করেন অনেককে বিভিন্নভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। কিন্তু যখন একটা সংসদ হয়ে যাবে তখন আপনার পুরো বাংলাদেশের মিডিয়া সবকিছু ফোকাস থাকবে সংসদ কেন্দ্রিক। সো আপনার ভয়েস ওই সংসদে থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। ভাই যেটা বললো আমি এটাতে একমত, তার চিন্তা তার জায়গা থেকে লজিক্যাল। কিন্তু আমরা যখন দেখি মাঠের বাস্তবতায় আমরা আমাদের এই মানুষগুলোকে যদি প্রোটেক্ট না করতে পারি, আমার এই প্রতিনিধিত্ব বা ভয়েসটা যদি ওই সংসদে না থাকে, ওইখানে গিয়ে আমার ওই 300 জনের মধ্যে 294 জন সংসদ সদস্যকে লাইনে রাখার জন্য আমার যদি 5 জন মানুষও ভয়েস না থাকে, তাহলে আমরা মনে করি এই ভয়েসগুলো কিছুদিন পরে মিডিয়ার মাধ্যমে হয়তো সামনে আর আসবে না। কারণটা কি? কারণ গতানুগতিকভাবে বাংলাদেশে আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে মিডিয়াকে তাদের মতো করে সাজিয়ে নেয়। তারা যেটা চায় ওই কথাটা বলায়, তারা যেই মানুষটাকে প্রমোট করতে চায় ওটাকে করায়, তারা যেটা চায় না করায় না। আমরা মনে করি আমার হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামের মতো 6 জন মানুষ সংসদে গিয়ে বিএনপির 250 জন মানুষকে তটস্থ করে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আব্দুল হান্নান মাসুদ। 26 বছরের এই ছেলেটা ওইখানে গিয়ে এইরকম অপরাধে জড়িত অসংখ্য এমপিকে ভয়ের একটা আতঙ্কের মধ্যে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমার ওই 6 জনের সংসদের ভয়েস দিয়ে আমার বাকি 294টা যে আসন আছে ওই আসনগুলোতে এনসিপির মানুষগুলো আস্থা পেতে পারে যে সংসদে তাদের কেউ আছে, তাকে যদি মারেও ওই কথাটা সংসদে বলার মতো তার একজন প্রতিনিধি আছে। এটা যদি না থাকে ভাই, যেটা হবে আলটিমেটলি, ভাই যেটা বললেন যে আলটিমেটলি আমরা বাংলাদেশের এরকম অনেক দল দেখেছি। ধরেন জাতীয় পার্টি একসময় ছিল না খুব ভালো অবস্থা, এর আগেও তারা শক্তিশালী বিরোধী দল নাকি ছিল, বাংলাদেশের দামি বিরোধী দল। এই বিরোধী দল এবার মাঠ পর্যায়ে গিয়ে যখন একটাও কোনো আসন পেল না, তাদের কিন্তু রাজনৈতিক কবর রচিত হলো। আপনি দেখেন এরকম সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে, কনসেপ্ট নিয়ে বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো অনেক লম্বা সময় ধরে চেষ্টা করছে। এবার 182টা আসনে নির্বাচন করেছে, 180টাতে জামানত হারিয়েছে। মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সিভিল সোসাইটি তাদের কিন্তু একটা খুব ভালো অংশগ্রহণ আছে, কিন্তু মাঠের বাস্তবতা এটা না। তাই আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, ভাইয়ের কথা অনুযায়ী এটাতে আমরা একমত যে আমরা এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে, পুরাতন জরাজীর্ণ সিস্টেম ভেঙে নতুনের দিকে আমাদের যেতে হবে। কিন্তু আমরা যদি একদম প্রত্যাশা করি নতুনটা গড়ে তারপরে যাব, কোনোদিন যাওয়া হবে না। আমাদেরকে একই সাথে পুরাতনটা ভেঙে নতুনটা তৈরি করতে হবে, আবার একই সাথে আমাদের ওই সিস্টেমের সাথে ফাইট করে ওইখানেও আমার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যেমন আমরা আমাদের জায়গা থেকে দেখেন শুরু নতুন নতুন কি বাংলাদেশের ইতিহাসে এর আগে 26 বছরের কেউ, একটা ছেলে মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট, কোনোদিন এর আগে সংসদে যাওয়ার মতো ঘটনা আমরা শুনি নাই, এবার গিয়েছে। 6 জন একটা দলের বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে সংসদে গিয়েছে, কারো বয়স 40-এর উপরে না। আমরা দেখলাম আমাদের যে 6 জন গিয়েছে একটা রাজনৈতিক দল, নতুন দল, সভাপতি সেক্রেটারি 2 জনের কারো বয়স 30-এর উপরে না। আমরা আমাদের জায়গা থেকে দেখলাম এই রাজনৈতিক দলের এরকম প্রার্থী ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো প্রার্থী আমরা দেখেছি, যে মির্জা আব্বাসের মতো এই ঢাকার একজন হেভিওয়েট বিএনপির নেতার বিরুদ্ধে শুধু টাকা না, মুখ দিয়ে ফাইট করে তাকে পরাজিত করার মতো সকল ধরনের চেষ্টা করেছে এবং পরাজিত আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে করেছে, কিন্তু এটা হইতে দেওয়া হয় না, রেজাল্টে এরকম। তাহলে এই যে নতুন শুরুগুলা, এগুলা কিন্তু এর আগে কেউ কল্পনা করেনি। কয়েকদিন আগে আমাদের একজন ভাই গোলাম মাওলা রানী ভাই বলতেছিল যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এই নির্বাচনে আর 15 দিন পাইতো তাহলে মির্জা আব্বাস আত্মহত্যা করতো। এটা হচ্ছে আমি মনে করি ওই শুরুটাই, যেই শুরুতে এই ইয়াং জেনারেশনটা এই এত বড় একটা বিএনপির মতো রাজনৈতিক দলকে তাদের মানে সর্বোচ্চ, তাদের যে হার্টবিট আর কি, তাদের প্রেশার, এটা সর্বোচ্চ লেভেলে নিয়ে গিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু মনে করি এটা ট্রু যে প্রত্যাশা অনুযায়ী যেভাবে শুরু আমাদের সবার স্বপ্ন ছিল, এই বাংলাদেশের জরাজীর্ণ সিস্টেমটা ভাই যদি নিজেও একটা দল করে, উনি দল করার পরের বাস্তবতা বুঝতে পারবে ওনাকে এটা করতে দিবে না। এই সিস্টেমটা নিয়েই আমাকে পরিষ্কার করে করে আগাতে হবে। জি, 6 জন গেছেন না, এই 6 জন ওখানে যে মনে করেন ঝড় তুলবে, সবাই তাদের নিয়ে তটস্থ থাকবে এবং এরা অনেকগুলো মানুষের অন্যায় ভুল এগুলো তুলে ধরবে, এর সঙ্গে কিন্তু আমার কোনো দ্বিমত নাই। আমি এটা বিশ্বাস করি এরা পারবে। আমি অনেক জায়গায় বলছিলাম, আমি তো এনসিপির মোটামুটি ভালো একজন সমালোচক আর কি, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষীও বটে, হ্যাঁ, ভালো সমালোচক। কিন্তু আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে আমি একটা কথাও বলি, এই প্রথম একটা পার্টি আমি পাইছি যাদের সঙ্গে তর্ক করা যায়, এটা রিয়েলিটি। নতুন একটা পার্টি, আমার বিবেচনা আমার কাছে তো বাচ্চা, কারণ আমার মেয়ের বয়স এদের চেয়ে বড়, তাই না? আমার মেয়ের বয়স 30-এর বেশি, আমার কাছে তো এরা বাচ্চা। তো এই এদের সঙ্গে তর্ক করা যায়,
এদের সঙ্গে কথা বলা যায়, এরা লজিক দিয়ে কথা বলে, কিন্তু লজিকে হারলে পরে আবার নতুন একটা লজিক খুঁজে নাই করে। আই লাইক ইট। মানে অনেক ঝানু ঝানু লিডারের সঙ্গে 2 মিনিট আলাপ করতে পারবেন না, টায়ার্ড হয়ে যাবেন আপনি। এটা তো আমার দেখে দেখে আমার তো মেজাজ খারাপ হয়ে যাওয়ার সময়। তো এরা পারবে, এরা যে পারবে না তা না, পারবে। কিন্তু দেখেন বেসিক সমস্যাটা কোথায়। স্যারজি যে কথাটা বললেন যে প্রশাসনের কাছ থেকে আমরা আগে যে গুরুত্বটা পেতাম, এই গুরুত্বটা আমরা যদি কোথাও আমাদের ওই জায়গায় শক্তি না থাকে তাহলে আমরা পাবো না। এই যে চিন্তাটা আছে না, এই চিন্তাটার মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে। মানে আপনি প্রশাসনের মধ্যে গুরুত্ব পেতেন কেন? পাওয়ার দরকারটা কি ছিল? আপনারা যে প্রশাসনের কাছে গুরুত্ব পাইতেন, এই জায়গাটাতে আপনারা ভুল করছেন। আমি বললাম তো, এই ছেলেগুলিকে, এই ছেলেদের মধ্যে যে মানে আপনার একটা উদ্যম ছিল, একটা শক্তি ছিল, এটাকে ইন্টেনশনালি ম্যাটিকুলাসলি নষ্ট করে দিয়েছে ডক্টর ইউনূস। আমি একদম শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আপনি ব্লান্ডার করছেন 2টা ছেলেকে আপনার নেওয়া, তখন মাহফুজ যায় না, মাহফুজ যাওয়ার আগে একদম শুরুর দিকে এটা নিয়ে অনেক হয়েছে, আমাকে অনেকে গালাগালি করছে। একদম ম্যাটিকুলাসলি তাদের মানে এই ইয়াং ফোর্সটাকে ধ্বংস করে দিছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে এদের প্রতিনিধি নেওয়ার মাধ্যমে। সার্জিস আমাকে বলুক, এই যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন প্রতিনিধি নিচ্ছে, এতে কি মন্ত্রণালয়গুলি ভালো চলছে? চলে নাই। ওই করাপ্ট মিনিস্ট্রির যে লোকজন আছে, এরা ওই যে গেছে ওখানে তাকে করাপশনের সঙ্গে জড়াই দিছে। রাস্তাঘাট ও কিন্তু সবাইকে ঠিক করতে পারে নাই, কেউ ঠিক করতে পারে নাই কাউকে, ওরা একে নষ্ট করে দিছে। এবং এতে ফলটা কি হয়েছে? এতে ফলটা হয়েছে একটা সম্ভাবনাময় দল আর দাঁড়াতে পারে নাই। ডক্টর ইউনূস এটা ইচ্ছা করে করছে, ডক্টর ইউনূস ইচ্ছা করে করছে। কারণ ইয়াং জেনারেশন উনি মুখে মুখে বলে না যে তরুণদের এগিয়ে আসতে হবে, তরুণদের করতে হবে, এটা উনি ইচ্ছাকৃতভাবে বলে এইভাবে যে তরুণদের কিন্তু নষ্ট করার জন্য এই কথাটা বলে। উনি একটা এটা মিন করে না, উনি এটা কখনোই মিন করেন। উনি একটা খুবই দুষ্ট মানসিকতার লোক। এই ভদ্রলোক শেষ করে দিয়ে গেছে এই দলটাকে। এই দলটাতে কি হতে পারতো এই জিনিসটা আমরা পরে, আমি তখন থেকে বলতেছিলাম, কিন্তু আমি বলতেই আসি। এরা আমাকে দাওয়াত করছে ইয়েতে, যে আপনার ইন্টারকন্টিনেন্টাল ইয়েতে ইফতারে। আমি যাই, ওখান থেকে এসে আধা ঘন্টা পরে একটা কন্টেন্ট করছি যে এটা তারা কেন করলো, ঠিক হয়নি করা। কারণ আমি কেন করছি, আমি বলি কেন যে এইটা আসলে ভাই, এটা তো লোকের লম্বা দৌড়ের ঘোরা তো ভাই, এটা তো ম্যারাথন। পলিটিক্স তো ম্যারাথনের মতো, তো এটা তো শর্ট টাইমে দেখলে হবে না। এই যে বলতেছে যে আমরা আগে গেলে সমন্বয়ক পরিচয়, যে আমি যাইতাম, ইউনো আমাকে চেয়ার দিত, অমুকে আমাকে চেয়ার দিত, ডিসি আমাকে বসতে বলতো, কথা শুনতো, মন দিয়ে কথা শুনতো। আচ্ছা শুনতো, শুনাইছেনটা কি? শুনাই কি ওদের চেঞ্জ করতে পারছেন? পারেন নাই তো। কিন্তু এই শোনানোটাই খারাপ ছিল। ওই যে শুনে ওইটা এনজয় করাটাই খারাপ ছিল। এনজয় করবেন না, এনজয় করবেন না। আপনি পাবলিক নিয়ে থাকবেন, আপনি পিপল নিয়ে থাকবেন। পিপলের যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। এবং সেই মানুষের সবচেয়ে বড় কথাটা কি আমি বলি আপনাকে, মানুষের বড় কথা হলো কি, লোকে আপনার কথা যখন আপনি বলেন তখন দাঁড়ায় শুনে কিনা। ওই জায়গায় আল্লাহ আপনাদের নিয়ে গেছিল। আমার মতো লোক মনে করেন সারাদিন আমি জ্ঞানের কথা বলতেছি, কেউ শুনবে না আমাকে, ও দাঁড়ায় বললে শুনবে। দেখি তো সার্জিস কি বলে, কারণ সে বিপ্লব থেকে উঠে আসা একটা ছেলে। তো এই যে আল্লাহ আপনাদের একটা দিছিল একটা জিনিস, ক্ষমতায় বলি, সুযোগ বলি, এই সুযোগটা হেলায় হারাইছেন আপনারা। জামায়াতের এই ক্ষেত্রে, জামায়াতের সাথে জোট হলেও এখানে তো 11টা রাজনৈতিক দল আছে। জামায়াতের সাথে জোট হলে একটা সুবিধা আছে, আমি যেটা মাঠ পর্যায়ে আমরা এই একসাথে নির্বাচনটা করে দেখলাম, যে আপনি খুব একদম সুস্পষ্টভাবে আলাদা করতে পারবেন যে এই মানুষগুলো জামাতে, তাদের আচার আচরণ, তাদের কালচার, তাদের সাংগঠনিক যে ওয়ে, তাদের যে হচ্ছে সব কিছু, এবং আপনি এনসিপিটা আলাদা করতে পারবেন। এটা বিএনপির সাথে যদি হতো অ্যালায়েন্সটা নির্বাচনী, আলাদা করা টাফ হতো, কারণ কালচারগুলো অনেকটাই মানে যেটা আমরা আমাদের জায়গা থেকে দেখলাম যে অনেক কিছু মিল পাওয়া যায়, কিন্তু জামায়াতেরটা একদম আলাদা ধরনের। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটুকু আমরা আলাদা করতে হবে আমাদের নিজেদের জন্য, এবং আমরা মনে করি মাঠ পর্যায়ের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার জায়গা থেকেও আমরা এখন ইতিমধ্যে আজকেও আমাদের একটা কেন্দ্রীয় মিটিং আমরা করেছি, আমরা আমাদের আলাদা সাংগঠনিক কর্মসূচি, সামনের যে আমাদের স্থানীয় নির্বাচন সেটা কেন্দ্রিক ফোকাস করা, আমাদের
এই 300 আসনে যে আমাদের কার্যক্রম এবং যেই আমাদের ভুলগুলো ছিল, অবশ্যই আমরা নতুন দল হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এইগুলোর জায়গায় সংশোধন করে যে এগিয়ে চলার জায়গাটা আমরা সুস্পষ্টভাবে আমরা আমাদের জায়গা থেকে আলাদাভাবে করব। আমাদের বিরোধী দল হিসেবে, জোট হিসেবে যেমন একটা কার্যক্রম থাকবে, জামায়াত হিসেবে তাদের যেমন আলাদা থাকবে, আমাদের এনসিপি হিসেবে আলাদা থাকবে, বাংলাদেশ খেলাফত মজলিসে আলাদা থাকবে। আমরা মনে করি ওই জায়গাটি করে আমরা সামনের দিকে আগাবো, কারণ আজকে থেকে 5 বছর পরের নির্বাচনী জোট হবে কি হবে না, হলে কার সাথে হবে, কিংবা এককভাবে করবো কিনা, এটা তো কোনো নিশ্চয়তা নেই।